আচ্ছা, আমরা এক কথায় যদি বুঝি, আমাদের সিবিটিএ লেভেল 4 কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট মেথোডোলজি যেটাই বলি আমরা, এটার খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো এভিডেন্স তৈরি করা। আপনাদের অ্যাসেসমেন্টে প্রথমত হলো রিটেন টেস্ট হয়, তারপরে আপনাদের প্র্যাকটিক্যাল অর্থাৎ ডেমনস্ট্রেশনের কাজ হয়। ডেমনস্ট্রেশনের কাজটা কি? যে আপনি একজন ট্রেইনার বা একজন অ্যাসেসর হিসেবে ওইটা আপনার প্রেজেন্টেশন করতে হয় যে আপনি ট্রেনার হিসেবে কিভাবে প্রশিক্ষণ দিবেন, অথবা আপনি অ্যাজ এ অ্যাসেসর হিসেবে আপনি কিভাবে একটা অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করবেন। এবং এটার পরে আপনার একটা এভিডেন্স তৈরি করতে হয় আগে থেকে। সেই এভিডেন্সটা একজন অ্যাসেসর কি করে সেটা যাচাই করে, আর লাস্টে আপনার ওরাল কোশ্চেন করে। এইটা হলো সিভিটিএ লেভেল 4 এর পুরো অ্যাসেসমেন্টের প্রক্রিয়া। ঠিক আছে? প্রথমে আপনার রিটেন টেস্ট, তারপর ডেমনস্ট্রেশন, তারপর আপনার এভিডেন্স সে রিভিউ করে, দেন তারপর আপনাকে একটা ফিডব্যাক দেয়, মানে আপনার ওরাল কোশ্চেন করে একটা ফিডব্যাক দেয়। তো আমাদের সিভিটি লেভেল 4-এ এভিডেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। এভিডেন্সে অনেকে আটকে যায়, এভিডেন্সটা থেকে অনেক কোশ্চেন করে, কোশ্চেনগুলো করতে পারে না, বের করতে পারে না, মানে বলতে পারে না। তারপরে এভিডেন্সটা কিভাবে তৈরি করে এটা জানে না। আমরা সব জায়গায় দেখেছি যে এভিডেন্সটা কপি পেস্ট করে, কিন্তু এভিডেন্সটা বোঝে না। তো আমরা আসলে প্রত্যেকটা এভিডেন্স বোঝার চেষ্টা করব। আমাদের এভিডেন্স ডকুমেন্ট আসলে একটা প্রমাণের তথ্য বোঝাচ্ছে। এই তথ্যের ভিতরে, এই প্রমাণ তথ্যের ভিতরে অনেক ধরনের ডকুমেন্টস থাকে। এখানে দুই ধরনের এভিডেন্স থাকে, একটা হলো ট্রেইনারের এভিডেন্স আর একটা হলো অ্যাসেসরের এভিডেন্স। ট্রেইনার এভিডেন্স কি? একজন ট্রেইনার একটা প্রশিক্ষণ দেওয়ার জন্য তার যে জিনিস তার সঙ্গে থাকা দরকার, বা যেই জিনিস তার ট্রেনিং দেওয়ার সময় প্রয়োজন হয়, যেই জিনিস তার ফলো করতে হয়, যেই জিনিস তার ফলো করে একটা ট্রেনিং প্রোভাইড করতে হয়, এইটা সম্পূর্ণ এভিডেন্সের ভিতরে উল্লেখ থাকে। কিভাবে আমি প্রশিক্ষণ দিব, আজকে আমি কি শিখাবো, কাল আমি কি শিখাবো, তারপরে আমার প্রতিষ্ঠানে ঢুকে আমার কি করতে হবে, সম্পূর্ণ এই এভিডেন্সের ভিতরে তা উল্লেখ থাকে। তারপরে আপনি এই এভিডেন্সের ভিতরে আবার উল্লেখ করতে হবে আপনি একটা অ্যাসেসমেন্ট কিভাবে নেবেন, অ্যাসেসমেন্টটা কোন প্রক্রিয়ায় হবে, কোন জায়গা থেকে প্রশ্ন হবে, অ্যাসেসমেন্টের ভিতর থেকে কেমন কোশ্চেন থাকবে, কেমন অ্যান্সার হবে, সব কিছু আপনার এখানে উল্লেখ থাকে। তার মানে অ্যাজ এ আপনি একজন ট্রেইনার অথবা অ্যাজ এ অ্যাসেসর হিসেবে আপনার যে ভূমিকাটা পালন করতে হয় আপনার প্রতিষ্ঠানে অথবা অ্যাসেসমেন্ট ভ্যানুতে, সে সম্পূর্ণ বিষয়টা এখানে উল্লেখ করা আছে। তার মানে আপনার কি করতে হবে, সিভিটিএ লেভেল 4-এ শুধুমাত্র আপনি যে ট্রেইনার বা আপনি যে অ্যাসেসর, এটা অ্যাসেসর কিভাবে রোল প্লে করে, একজন ট্রেইনার কিভাবে ক্লাস নেয়, এটাই আপনার ওই জায়গায় দেখাতে হবে, প্রেজেন্টেশন করতে হবে। একটা হলো আপনার কাজটা করে দেখাতে হবে, ক্লাসটা করায় দেখা অ্যাক্টিং করে দেখাতে হবে, এবং আপনি অ্যাজ এ অ্যাসেসর হিসেবে কীভাবে অ্যাসেসমেন্ট নেবেন এটা দেখাতে হবে। এবং এটার সব ধরনের ইনফরমেশন আপনার এই এভিডেন্সের ভিতরে উল্লেখ থাকবে। আমি অনেক ডিটেলসে বললাম, আপনারা কি এখান থেকে কি বুঝতে পারছেন যে এভিডেন্স ডকুমেন্টের ভিতরে কি কি জিনিস থাকে? জি স্যার, মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, আমরা সামনে গেলে আরো বুঝতে পারবেন। তো এভিডেন্স, আমরা যদি এটা আমরা এখানে খেয়াল করি, আমাদের মোট এভিডেন্স কয়টা? আমাদের হলো এভিডেন্সটা তৈরি করতে হবে। এই এভিডেন্সের ভিতরে আমাদের 21টা এভিডেন্স আমাদের কি করতে হবে, তৈরি করতে হবে। কয়টা এভিডেন্স আমাদের? 21। 21টা এভিডেন্স 21টা। আমাদের তৈরি করতে হবে। 21টা এভিডেন্সের ভিতরে কি আছে? 21টা এভিডেন্সের ভিতরে আছে হ্যাজার্ড ইন্সপেকশন চেকলিস্ট। প্রথম এভিডেন্সটা আপনার কি তৈরি করতে হবে? আপনি মনে করেন আপনি প্রতিষ্ঠানে ঢুকছেন, ঢোকার পর তো অবশ্যই আপনি দেখবেন যে আজকে কোনো হ্যাজার্ড আছে কিনা, যে হ্যাজার্ডের মাধ্যমে আমার কোনো ট্রেইনি হোক বা আমি হই বা আমি যে অ্যাসেসমেন্ট নিতে গেছি ওই জায়গায় কি কোনো ঝুঁকি আছে কিনা, আপনি এটা চেক করবেন না?
অবশ্যই আপনি চেক করবেন। এই যে চেক করবেন, এই চেক করার পুরো রিপোর্টটা আপনার তৈরি করতে হবে যে আসলে যে হ্যাজার্ড, মনে করেন কোনো একটা হ্যাজার্ড বা ঝুঁকি আমি পেলাম, ওই ঝুঁকিটা আসলে কোন লেভেলের, সেটা কি খুবই মারাত্মক লেভেল, নাকি সমস্যা হতেও পারে, নাও হতে পারে। আবার অনেক সময় সমস্যা হয় কিন্তু সে মারা যাবে না, কিন্তু সে কোনো একটা ইনজুরি হবে। তার মানে কি, আপনি কোনো হ্যাজার্ড যদি আপনি দেখেন, সেই হ্যাজার্ডটা কিভাবে কন্ট্রোল করবেন, হ্যাজার্ডটা কোন ধরনের, হ্যাজার্ডটা কিভাবে হতে পারে, সম্পূর্ণ হ্যাজার্ড ইন্সপেকশন চেকলিস্টে কি করা থাকে, উল্লেখ করা থাকে। এটা একজন অ্যাসেসরও এটা ফলো করবে, এবং এটা একজন ট্রেইনারও ফলো করবে। তার মানে কি, আপনি এই এভিডেন্সের ভিতরে যাই কাজই করবেন না কেন, সেটা হলো আপনি অ্যাজ এ ট্রেইনার হিসেবে করবেন, অ্যাজ এ অ্যাসেসর হিসেবে করবেন। এবার কি বুঝতে পারছেন? জি স্যার। আবার দেখেন, চেক লিস্ট। আমি ওদিকে যাচ্ছি না, জি একটু বলেন কি বলছেন। স্যার, চেক লিস্টটা আমরা কি নিজেরা উল্লেখ করবো এরকম কিছু না, এটা হ্যাঁ, এটা থাকবে কোনো? এটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। দেখেন, এই যে হ্যাজার্ড ইন্সপেকশন চেকলিস্ট, এটা আপনার বানাতে হবে। মনে করেন আপনার বড় একটা প্রতিষ্ঠানের ৩ নাম্বার রুমে একটা হ্যাজার্ড পড়ে আছে। এটা কি আপনার করতে হবে, নোট করে রাখতে হবে না? এখন আপনি ওইটা মনে করেন নোট করে রাখলেন যে আমার প্রতিষ্ঠানের ৩ নম্বর রুমে কি করা আছে, একটা হ্যাজার্ড আছে। সেই হ্যাজার্ডটা কি হ্যাজার্ড আপনি যেটা উল্লেখ করলেন, কতটুকু মারাত্মক হ্যাজার্ড, আমি যদি আপনাকে এখানে দেখাই, হ্যাজার্ড ইন্সপেকশন চেকলিস্ট এখানে আছে। মনে করেন এই হলো আপনার হ্যাজার্ড ইন্সপেকশন চেকলিস্ট। মনে করেন, আমি এটা পরে বোঝাতে চাচ্ছিলাম, যেহেতু আপনার কথার জন্য আমি এখানে নিয়ে আসলাম। দেখেন এখানে কি লেখা আছে, পাওয়ার কেবল অন ফ্লোর। মনে করেন পাওয়ার কেবলটা কোথায় কোথায় পড়ে আছে, ফ্লোরে পড়ে আছে। বুঝতে পেরেছেন? ফ্লোরে পড়ে আছে। এখন আপনার এটা কোন ধরনের রিস্কের ভিতরে আছে? নো রিস্ক। কোনো রিস্ক আছে? এটা রিস্কের ভিতরে আছে। রিস্ক লেভেল মিডিয়াম। তার মানে কি, পাওয়ার কেবলটা যে ফ্লোরে পড়ে আছে, এটা এক ধরনের রিস্ক, এবং এটা মিডিয়াম রিস্ক। কেউ যদি এটা ধরে মারা যেতে পারে, কেউ না ধরলে মারা যাবে না। ঠিক আছে? এটার মাধ্যমে কি হতে পারে, জি দিস মে ক্রস ইনজুরি। এবার মনে করেন, এটার জন্য তো একজন সেফটি অফিসার থাকে না, প্রতিষ্ঠানে তো একজন, মনে করেন কি বলে এটাকে, এই নিরাপত্তার দায়িত্ব তো একজন থাকে। তার নামটা আমি এখানে জি উল্লেখ স্যার। উল্লেখ করে দিলাম, ল্যাব ইনচার্জ মেহেদী হাসান। যেকোনো একটা নাম উল্লেখ করে দিলাম। তার মানে কি, আমার হ্যাজার্ড ইন্সপেকশন চেকলিস্টে কি কি হ্যাজার্ড আছে, মানে কি ঝুঁকি আছে, ওই ঝুঁকিটা আসলে কোন লেভেলে আছে, এবং কে ওই ঝুঁকিটা নির্মূল করবে। আমি যখন নিরাপত্তা কর্মী যে থাকবে, তাকে যদি আমি বলি যে ওই জায়গায় একটা ফ্লোরে একটা কেবল পড়ে আছে, আপনি ওইটা এখনই ওটা সমাধান করেন, কে সমাধান করবে? মেহেদী হাসান সমাধান করবে। তার মানে কি, এই লিস্টটা আপনি কেন তৈরি করবেন? এই লিস্টটা যখন আপনি তৈরি করবেন, প্রতিটা প্রতিষ্ঠানের এরকম হ্যাজার্ড ইন্সপেকশন চেকলিস্ট থাকে। আপনি যখন তৈরি করবেন, তখন বলেন তো, এই কাজটা কি আর বেঁধে থাকবে? এই কাজটা কি আর ডিউ থাকবে? ডিউ থাকবে না। অবশ্যই কারো না কারো চোখে পড়বে, এবং এটা রিপোর্ট আকারে থাকবে। বিষয়টা জি এরকম না? জি স্যার। বিষয়টা এরকম। আমরা এগুলো প্রতিটা জিনিসই শিখবো। শুধু আপনি প্রশ্নটা করেছেন, এইজন্য আপনাদেরকে বললাম। এগুলো আমি আপনাদেরকে দিব, কিন্তু এই সবগুলো জিনিস আপনার বুঝতে হবে। সবগুলো জিনিস ভালো করে বুঝতে হবে যে কোথায়, কেন, কিভাবে করতেছে। আমি এই জন্য এদিকে আসতেছি না। দেখেন, ওই জায়গায় আমরা পড়েছি কি, হ্যাজার্ড ইন্সপেকশন চেকলিস্ট। এবার কি বুঝতে পারছেন যে হ্যাজার্ড ইন্সপেকশন চেকলিস্ট আমি কিভাবে তৈরি করব? মনে করেন এই পুরো ফরম্যাটটা আপনার কাছে দেওয়া থাকলো। আপনি এখন মনে করেন এই যে পাওয়ার কেবল আনফ্লোর। পাওয়ার কেবল আনফ্লোর কি, ফ্লোরে একটা পাওয়ার কেবল পড়ে আছে। এটা কোন ধরনের রিস্ক? এটা কি রিস্ক আছে, কি রিস্ক নাই? এখানে লেখা আছে নো রিস্ক। স্যার, অবশ্যই এটা রিস্ক আছে, এই জন্য টিক মার্ক দিয়েছি। এবার এটা কোন ধরনের রিস্ক? খুবই হাই লেভেলের রিস্ক, নাকি লো লেভেলের রিস্ক, নাকি মিডিয়াম লেভেলের রিস্ক? এবার এই রিস্কের মাধ্যমে কি হতে পারে, একটা ইনজুরি হতে পারে। এবং এই হ্যাজার্ডটা নির্মূল কে করবে? মেহেদী হাসান নামে যে নিরাপত্তা কর্মী আছে বা নিরাপত্তা অফিসার আছে, সে করবে। তার মানে কি, আপনার কোন ধরনের হ্যাজার্ডের লেভেল, এবং এতে কি কোনো ধরনের রিস্ক আছে কিনা, এবং এটা কে নির্মূল করবে, সম্পূর্ণ ডিটেলস তো এখানে দেওয়া থাকে। তাহলে একটা কাজ কিন্তু আর ডিউ থাকবে না। এটাই। যে প্রশ্ন করছেন সে কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। কারো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, আমি
আপনাদের এই আজকে 21টা এভিডেন্স শুধুমাত্র এখান থেকে আমি বুঝাইয়া দেব, পরে আমরা ডিটেলসে যাব, ঠিক আছে? ডিটেলসে যাব। আর ক্লাস কি আপনার, এটা রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। আপনারা কালকে আমাকে 21টা এভিডেন্স মানে পড়া দিবেন কালকে বোধে, যেদিন ক্লাস হবে। হ্যাজার্ড ইন্সপেকশন চেকলিস্ট তো সবাই বুঝতে পেরেছেন, তাই না? আর আপনারা জি। প্রয়োজনে আপনারা চ্যাট জিপিটি হোক, জিমিনি হোক, যে কোনো এআই আপনারা সাহায্য নেবেন। এই 21টা এভিডেন্স দিয়ে আপনি বললেন যে 21টা এভিডেন্স আমাকে একটু বুঝিয়ে দাও, আপনাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবে। তাহলে হ্যাজার্ড ইন্সপেকশন চেকলিস্ট আমরা বুঝতে পারলাম। তার মানে কি, অ্যাজ এ ট্রেনার এবং অ্যাজ এ এসেসর হিসেবে আমার প্রতিষ্ঠানে যে হ্যাজার্ড আমার ইন্সপেকশন করতে হয়, চেক করতে হয়, চেক করার পরে যে রিপোর্টটা করতে হয়, রিপোর্ট মানে কি, ওই যে আমি বললাম যে কে এটা সলভ করবে, কোন ধরনের লেভেল, এটা এই যে পুরো ডিটেলসটা আমি জায়গায় লিখে দিলাম, তার মানে কি এটা রিপোর্ট করো, রিপোর্ট করলাম যে আমাদের কোঅর্ডিনেটর থাকবে অথবা যে আমাদের সেফটি অফিসার থাকবে তার কাছে আমি এটা রিপোর্ট করলাম। তাহলে হ্যাজার্ড ইন্সপেকশন চেকলিস্টটা আমরা বুঝতে পেরেছি। তারপর মেইনটেনেন্স অ্যান্ড হাউসকিপিং ফর্ম। মেইনটেনেন্স মানে কি, মনে করেন আপনার ক্লাসের ভিতরে একটা টেবিল, মনে করেন মানে কি বলে ওটাকে, ঠিকভাবে সোজাভাবে নাই, আপনার টেবিলগুলো ঘোরানো আছে কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে না, অথবা আপনার টেবিলটা যেভাবে আছে ওইভাবে কি হতে পারে, কেউ ইনজুরিতে পড়তে পারে, বা টেবিলগুলো ওইভাবে সাজানো নেই। তাহলে এটা আপনার মেনটেনেন্স করতে হবে, সুন্দরভাবে মেনটেন করে আপনার যেন সুন্দরভাবে থাকে এটা মেনটেনেন্স করতে হবে। হাউসকিপিং ফর্ম, হাউসকিপিং দিয়ে আমরা কি বুঝি, মনে করেন সাজানো গোছানো এগুলোই তো বুঝি। তার মানে কি, আপনার ক্লাসরুম, আপনার সাজানো ক্লাস, গোছানো থাকবে। হ্যাঁ সাজানো গোছানো মানে পরিপাটি থাকতে হবে। এই বিষয়ে পুরো একটা মনে করেন আপনার ফর্ম তৈরি করতে হবে যে আমার ক্লাসরুমের ভিতরে কি কি থাকবে, কিভাবে কিভাবে মেনটেন করবে, এরকম একটা আপনার রিপোর্ট বানাতে হবে। এই বানানো এমন কোনো টাফ বিষয় না। আপনারা যদি এই টু জেড অল্প অল্প করে করেন, আপনাদের জন্য এভিডেন্স কোনো ব্যাপার না, চিন্তা করবেন না, সবকিছু সহজভাবে নিতে হবে। এবার কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কি, আমরা সবাই জানি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড হলো একটি একটা ইন্ডাস্ট্রি ডিটারমিন একটা মনে করেন স্পেসিফিকেশন, মানে নির্দিষ্ট কোনো একটা কাজের বর্ণনা থাকে কোথায়, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে, যা ইন্ডাস্ট্রি কর্তৃক এখানে দেওয়া থাকে। আমরা এটা পড়েছি না, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সংজ্ঞা পড়েছিলাম, জি মনে স্যার। আছে আমাদের? তাহলে জি কম্পিটেন্সি স্যার। স্ট্যান্ডার্ড কিন্তু আমাদের আর সংজ্ঞা করা লাগলো না। আর আমরা জানি যে আমরা যা কাজই শিখি না কেন সবই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড থেকে আমরা শিখে থাকি। আর এটা ইন্ডাস্ট্রি ডিটারমেন্ট মানে ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী আমরা শিখে থাকি। তারপরে জি। আমরা টাস্ক অ্যানালাইজ ফর্ম। অ্যানালাইজ বলতে কি বুঝি আমরা, অ্যানালাইজ বলতে আমরা বুঝি যে বিশ্লেষণ করা। আর টাস্ক বলতে আমরা কি বুঝি, আমরা যদি আপনাকে বলি একাধিক টাস্ক এলিমেন্ট মিলে কি হয়, একটা টাস্ক হয়। সবাই এটা নোট করবেন ভালো করে, একাধিক টাস্ক এলিমেন্ট মিলে কি হয়, একটা টাস্ক হয়। এবং একাধিক টাস্ক মিলে কি হয়, একটা জব হয়। তার মানে কি, মনে করেন আপনি কি করেছেন, আপনি কি করেছেন, এই ক্লাসে জয়েন করার জন্য আপনি ফোনে ডাটা অন করেছেন বা ওয়াইফাই অন করেছেন, দেন আপনি কি করেছেন, ফোনে আপনি হোয়াটসঅ্যাপে ঢুকেছেন। তার মানে কি, প্রথমে একটা কাজ কি করলেন, আপনি ডাটা অন করলেন বা ওয়াইফাই অন করলেন, তারপর আপনি হোয়াটসঅ্যাপে ঢুকলেন, তারপর আপনি কলটা রিসিভ করলেন। আবার অথবা যদি আপনি এইভাবে চিন্তা করেন যে আপনি কোনো একটা কাজ করতেছিলেন বা কোনো একটা কাজে ছিলেন, আপনি কি করলেন, পরিপাটি হয়ে বসলেন, এই বসা একটা টাস্ক। তারপর আপনি ফোনটা ধরলেন, ফোনটা ধরে ওই অপশনে যে এই যে ক্লাসে এসে বসলেন, এই একটা টাস্ক। এই যে সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনতেছেন, এই একটা টাস্ক। এই একাধিক টাস্ক মিলে কি হচ্ছে, একটা জবে রূপান্তর হয়ে যাচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? জি স্যার। জি তাহলে স্যার। একাধিক টাস্ক এলিমেন্ট মিলে কি হয়, একটা টাস্ক হয়, এবং একাধিক টাস্ক মিলে কি হয়, একটা জব হয়। এবার যদি আপনাকে বলে টাস্ক এবং জবের ভিতর পার্থক্য কি, আমরা কি বলতে পারবো? এবার এখানে লেখা আছে টাস্ক অ্যানালাইজ ফর্ম। তার মানে আপনি কোনো একটা কাজ করবেন, এই কাজ করার জন্য ওই জায়গাতে অ্যানালাইজ করবেন যে বিশ্লেষণটা আসলে কি। মনে করেন আপনি আপনার ট্রেইনিদেরকে কি করবেন, শিখাবেন। এই শিখানোর জন্য আপনার এবার এই শিখানোটাকে আপনার কি করতে হবে, এই কাজটাকে আপনার অ্যানালাইজ করতে হবে। কিভাবে অ্যানালাইজ করব আমি? আমি অ্যানালাইজ করব যে আমি আমার যখন ট্রেইনিদেরকে শিখাবো, তাহলে আমাদের ট্রেইনি লাগবে, একটা ক্লাসরুম লাগবে, এই ক্লাসরুমের ভিতর চেয়ার টেবিল লাগবে, আমার সিভিএলএম লাগবে, আমার সিএস মানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড লাগবে, আমার ডাস্টার লাগবে, আমার হোয়াইট বোর্ড লাগবে, মার্কার লাগবে,
তারপরে আমার মনে করেন প্রজেক্টর লাগবে, তারপর আমি কি কি কাজ শেখাতে চাচ্ছি তার ম্যাটেরিয়ালস লাগবে, রিসোর্স লাগবে। এই যে বিশ্লেষণগুলো করলাম, আমি কত সময় ধরে শেখাবো, কি কি শেখাবো, আমার কি কি পিপিই লাগবে, এই যে বিশ্লেষণটা করলেন, বিশ্লেষণ করে আপনি শেখানোর আগে ওটা কি করলেন, আপনি মজুত করে রাখলেন। যেরকম আপনি ক্লাসে যখন আমরা দেখেছি না, যখন স্যাররা ক্লাসে আসে তখন হাতে একটা বই, একটা ডাস্টার, সাথে একটা লাঠিও নিয়ে আসতে পারে, যে আমাদের মারাও লাগতে পারে, আবার অথবা একটা মার্কার, এগুলো কি নিয়ে আসে না? জি স্যার। জি এইটাই স্যার, মনে নিয়ে করেন আসে। টাস্ক অ্যানালাইজ। তার মানে কি, আমি একটা টাস্ক যখন বিশ্লেষণ করি তখন কি ওই কাজটা করার জন্য যে যাবতীয় যত কিছু চিন্তা ভাবনা করি, সেটাই হলো টাস্ক অ্যানালাইজ। একটা কাজ করার জন্য যত কিছু আমি বিশ্লেষণ করি, বিশ্লেষণ করার পরে ওইটাকেই আপনি যখন কি করেন, আপনার সাথে নিয়ে আসেন, বা ওইটা যখন আপনি পরিপূর্ণ করেন, তখন এই টাস্ক অ্যানালাইসিসের ভিতরে ওটা চলে আসে। সবাই কি এটা বুঝতে পেরেছি? জি জি স্যার, স্যার। একাধিক কাজ করার জন্য যেটা বিশ্লেষণ করি না, হ্যাঁ, একটা কাজ করার জন্য যে বিশ্লেষণ। হ্যাঁ, বিশ্লেষণটা করা হয়। সেই বিশ্লেষণের পুরো একটা ফর্ম আপনি তৈরি করবেন, যে আমি আজকে এই কাজটা শিখাবো, যে আমি আজকে কম্পিউটার সার্ভিসিং করা শিখাবো। এখন এই কম্পিউটারটা সার্ভিসিং করতে গেলে কি লাগবে? আমার একটা স্ক্রুড্রাইভার লাগবে, একটা টেস্টার লাগবে, একটা নষ্ট পিসি হোক বা ভালো পিসি হোক, একটা পিসি লাগবে, একটা টেবিল লাগবে। এগুলো লাগবে না আমার? তাহলে আমি যে বিশ্লেষণ করে এই যে ম্যাটেরিয়ালগুলো আমি করলাম, আমি যদি আপনাকে একটা প্র্যাকটিক্যালে দেখাই টাস্ক অ্যানালাইসিসটা, আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন এখানে প্রতিটা জিনিস আছে খুব সুন্দরভাবে। টাস্ক অ্যানালাইজ চলে গেল। দেখেন এখানে টাস্ক অ্যানালাইজ, মনে করেন এই টাস্ক অ্যানালাইজ ফর্মের ভিতরে কি দেওয়া আছে, ইন্টারনেট রিসোর্স। ইন্টারনেট রিসোর্স আছে, আমি এখানে ইন্টারনেট রিসোর্স দিয়ে বোঝাই। মনে করেন টাস্ক অ্যানালাইজ ফর্মের ভিতরে এখানে লেখা আছে ইউজ ইন্টারনেট, ইন্টারনেট অ্যান্ড অ্যাক্সেস রিসোর্স লেখা আছে। এবার এখানে যদি আমরা খেয়াল করি, এখানে লেখা আছে প্রিপেয়ার রিসোর্স ফর শেয়ারিং। এখন আবার এলিমেন্ট কোনটা, এলিমেন্ট কোনটা কি আমরা এটা বুঝতেছি না, আমরা একটু বোঝার চেষ্টা করব পরে। দেখেন এই এলিমেন্টের ভিতরে আমার কি কি নলেজ থাকবে, কি কি স্কিল থাকবে, কি কি অ্যাটিটিউড থাকবে, আমি তিনটা জিনিসই কিন্তু বের করে নিলাম, বের করে নিয়েছি। তার মানে একটা কাজ করার ক্ষেত্রে আপনি যখন ওটা বিশ্লেষণ করলেন, কি বিশ্লেষণ করলেন, মনে করেন নলেজগুলো আমার কি কি থাকলো, আমার স্কিলগুলো কি কি থাকলো, অ্যাটিটিউডগুলো কি কি থাকলো, সবগুলো কিন্তু আপনি এখানে উল্লেখ করলেন। এগুলো আমি পরে বোঝাই দেবো, কিন্তু এখন জাস্ট আপনাদেরকে মানে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। আরেকটা বিষয় হলো টাস্ক অ্যানালাইজ কিন্তু মনে করি সাধারণত টাস্ক অ্যানালাইজ করার ক্ষেত্রে বা বিশ্লেষণ করার ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হয়। একটা হলো নলেজ, স্কিল, অ্যাটিটিউড। মানে একটা কাজের ভিতর থেকে আপনি যদি চিন্তা করেন, এই তিনটা জিনিসই বের করা যায়। তার মানে মনে করেন আপনি কম্পিউটার সার্ভিসিং করবেন, এই কম্পিউটার সার্ভিসিংয়ের ভিতরে কোনটা স্কিল, কোনটা নলেজ, কোনটা অ্যাটিটিউড। মনে করেন আপনি একটা নাট খুলবেন বা স্ক্রু খুলবেন, এই স্ক্রু খোলাটা আপনার একটা নলেজ। এখন এই স্ক্রু খোলার সময় আপনি মনে করেন, সরি, এই স্ক্রুটা খুললেন, এটা হলো আপনার স্কিল। এবং এই স্ক্রুটা খোলার সময় মনে করেন আপনি এই স্ক্রুটা খুলে আপনি নির্দিষ্ট জায়গায় রাখলেন, এই নির্দিষ্ট জায়গায় রাখাটা হলো নলেজ। এবং এই রাখার সময় মনে করেন আপনার সাথে সহকর্মীরা আছে বা আপনার ট্রেইনিরা আছে, তো আপনি কি করলেন, তাদের সাথে সুন্দর ব্যবহার করলেন, বা সুন্দরভাবে একসাথে টিম ওয়ার্কভাবে কাজ করলেন, সুন্দরভাবে আচরণ করলেন। এই সুন্দর আচরণটা হলো অ্যাটিটিউড। আমরা কি বুঝতে পেরেছি? মানে কি একটা কাজ করার সময় কি আমরা তিনটা জিনিসই তো করি নাকি? জি জি স্যার। স্যার। ক্লিয়ার? জি। সমস্যা আছে কারো টাস্ক অ্যানালাইজ ফর্মের ভিতরে? না স্যার, কিন্তু একটু এও কিছুভাবে লেখা এগুলো কি আমাদের দেওয়া হবে না, তখন একটু ক্লিয়ার বা মুখস্থ আরো করতে বা ক্লিয়ার হবে। আমি জাস্ট রেখাতে? আপনাদেরকে এখন হ্যাঁ। বুঝাইয়া দিচ্ছি, যাতে আপনারা কালকে আমাকে 21টা এভিডেন্স আমাকে এক্সপ্লেন করতে পারেন। এরপরে আমরা প্র্যাকটিক্যালে চলে যাব, সমস্যা নেই। আমি জি স্যার। আপনাদেরকে মনে করেন এটা বলতে পারতাম যে মুখস্থ করে দেন, আমি ওটা করতে চাচ্ছি না। আমি চাই যে আপনি বোঝেন, আপনি কম্পিটেন্ট হন বা নটিয়েট হন সেটা পরের বিষয়। কথা হলো যে আপনি বুঝতে হবে। আপনি যদি আজকে বোঝেন, আমরা একবার নটিয়েট হলাম, কিন্তু আমরা পরের বার আমাদের জন্য সহজ হয়ে যাবে। কিন্তু কথা হলো যে আমার প্রতিটা জিনিস বুঝতে হবে। আর আশা করি আমরা সবাই একবারই কম্পিটেন্ট হবো ইনশাল্লাহ।
জি স্যার, আর বুঝতে দেখেন, পারলে এটা আমাদের মুখস্থ করতে সুবিধা হবে। হ্যাঁ, ইউনিট ডেলিভারি প্ল্যানটা আসলে কি? মনে করেন কোনো একটা ইউনিট আপনি কি করে ডেলিভার করবেন। অ্যাজ এ আপনি ট্রেইনার, এখন ট্রেইনার হিসেবে আপনি মনে করেন কোনো একটা বিষয় আপনি আপনার ট্রেনিকে শেখাবেন। মনে করেন আপনি আজকে আপনার ট্রেনিদেরকে মেইল মার্জ করা শেখাবেন। এখন এই মেইল মার্জটা আপনি কোন প্রসেসে শেখাবেন তাকে? এই যে প্রসেসটা, সেই প্রসেসটাই হলো ইউনিট ডেলিভারি প্ল্যান। তার মানে কোন ইউনিট, একটা ইউনিট আমি কিভাবে ডেলিভারি করব আমার ট্রেইনিদের কাছে, কিভাবে আমি শেখাবো, এই যে শেখানোর পুরো প্রসেসটা, এই প্রসেসটাই হলো ডেলিভারি প্ল্যান। অর্থাৎ আমি কিভাবে ডেলিভারি করব, এই ডেলিভারি প্ল্যান, এটাই হলো ডেলিভারি। এনআইএম ই করেন, মিউট করেন। আচ্ছা, এই ডেলিভারি প্ল্যানের ভিতরে আছে সেশন প্ল্যান। কি আছে? সেশন প্ল্যান। সেশন আমরা সাধারণত বলি ক্লাস, আর আমাদের সিভিটি এর রুলে আমরা আমরা এটাকে বলবো সেশন। কি বলবো আমরা? ক্লাস আর সেশন একই জিনিস। ক্লাস বলি আমরা জেনারেল সাইড থেকে, আর সেশন বলি আমরা টেকনিক্যাল সাইডে। সেশন আর ক্লাস একই রকম। এখন মনে করেন ইউনিট ডেলিভারি প্ল্যান আমরা তৈরি করলাম যে আমরা একটা ইউনিট যখন ডেলিভারি করব তখন আমরা কি কি করব, আমরা কিভাবে কোন কোন মেথডে করব, আমরা কি ব্রেক দিব কিনা, আমাদের কি কি প্রয়োজন হবে, সম্পূর্ণ একটা ইউনিট ডেলিভারি প্ল্যানে আপনি উল্লেখ করবেন যে আমি আজকে এই জিনিসটা শেখাবো, এই জিনিসটা শেখাতে গেলে আমার কি লাগবে, এই জিনিসটা শেখাতে গেলে আমার ডেলিভারি মেথড লাগবে, যে কোন মেথডে আমি শেখাবো, আমি কি মৌখিকভাবে শেখাবো নাকি তাকে লিখিতভাবে শেখাবো, নাকি তাকে আমি মনে করেন ব্লেন্ডেড লার্নিং ভাবে শেখাবো, যেটাই হোক। তারপরে মনে করেন আমি যদি শেখানোর সময় মনে করেন আমাদের কি কি রিসোর্স লাগবে, কি কি ম্যাটেরিয়ালস লাগবে, তা তো আমি উল্লেখ করলাম। মানে এক কথায় আপনার পুরো একটা রিপোর্ট এখানে উল্লেখ করতে হবে। একটা ইউনিট ডেলিভারি প্ল্যান কিভাবে অ্যাজ এ ট্রেনার হিসেবে আপনি করবেন তা এখানে উল্লেখ করতে হবে। তারপরে আপনি ইউনিট টু ডেলিভারি প্ল্যানের একটা পরিকল্পনা করলেন। এখন আপনি মনে করেন ক্লাসে চলে আসলেন। আমি ক্লাস কেন বললাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কিন্তু আপনারা বলবেন সেশন। সেশন প্ল্যান, মনে করেন আপনি আজকে যে ক্লাসটা নিবেন, এই ক্লাসটা নেওয়ার সময় বা এই সেশনটা নেওয়ার সময় আপনি কি কি মাথায় রাখবেন, কি কি করবেন, কি কি মেথড বা স্ট্র্যাটেজি আপনি ব্যবহার করবেন, কোন কি কি রিসোর্স আপনি ফলো করবেন, আপনার মনে করেন আহ, কে ট্রেইনার থাকবে, কতজন ট্রেইনি থাকবে, সম্পূর্ণ সেশন প্ল্যানের ভিতরে উল্লেখ থাকবে যে আজকে আমি কি শিখবেন। মনে করেন আমি আজকে তাকে ইন্টারনেটের কাজ শেখাবো, এইটা সেশন প্ল্যানে উল্লেখ থাকবে। তার মানে কি, সেশন প্ল্যান মানে কি, আমরা একটা যে ক্লাস নিব, এই ক্লাসে আসলে কিভাবে ক্লাসটা হবে, কি ক্লাসে কি শেখানো হবে, ক্লাস বা সেশনে শেখানোর সময় কি কি রিসোর্স লাগবে, কি কি মুড বা স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি বলতে বোঝাচ্ছি কৌশল। আর যদি বলি মেথড বলতে আমি মনে করেন আমি সেশনটা কিভাবে কিভাবে নিব, এই পরিপূর্ণ একটা আলোচনা, পরিপূর্ণ একটা ধারণা আপনার এই সেশন প্ল্যানের ভিতরে উল্লেখ থাকবে। আমি যদি আপনাকে সেশন প্ল্যানটা একটু দেখাই তাহলে একটু ক্লিয়ার হবে। সেশন প্ল্যান দেখেন, এই যে সেশন প্ল্যানের ভিতরে আমাদের এখানে একটা ফর্ম আছে। আমি আজকে কি শেখাবো, আমি আমার ট্রেইনিদেরকে শেখাবো ইউজ ইন্টারনেট অ্যান্ড অ্যাক্সেস রিসোর্স। তার মানে ইন্টারনেট বিষয়ে আমি আমার ট্রেইনিদেরকে শেখাবো। ঠিক আছে? এটা কোন লেভেলের? এটা কম্পিউটার অপশন লেভেল 3। সেশন নাম্বার বা ক্লাস নাম্বার অন, মানে কি আপনার প্রথম দিন যে ক্লাসে, ওই ক্লাসে মনে করেন আমি এটা শেখাবো। একজন ট্রেইনি কি শিখতে পারবে, এরপরে মনে করেন একজন ট্রেইনি ক্লাস শেষে কি শিখতে পারবে সেটাও এখানে উল্লেখ থাকবে। আজকে কোন কোন ইউনিট শেখানো হবে তা এখানে উল্লেখ থাকবে। তারপরে মনে করেন আমি তাকে মনে করেন আমরা ডিসকাশন করব কত সময়, 30 মিনিট ধরে আমি ডিসকাশন করব। তার মানে কি, আমরা ওই যে কাজ করার আগে কথা বলি না, সেই কথা বলার কত সময় ধরে কথা বলবো তা এখানে উল্লেখ থাকবে। তারপরে মনে করেন আমি এখানে কোন ধরনের মুড বা স্ট্র্যাটেজি ব্যবহার করব তা এখানে উল্লেখ থাকবে। তারপরে আমার এই ক্লাসটা মানে সেশনটা করার সময় কি কি লাগবে, সিবিএলএম লাগবে, পিপি আর মানে আমাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট লাগবে, ল্যাপটপ লাগবে, প্রজেক্টর লাগবে, হোয়াইট বোর্ড, মার্কার, পেন, ডাস্টার, এইগুলো আমাদের প্রয়োজন হবে। ঠিক আছে? তারপর আমরা ডিসকাশনের পরে ডেমনস্ট্রেশন প্র্যাকটিক্যাল কাজে চলে যাব। প্র্যাকটিক্যাল কাজ করার সময় আমি কিভাবে কাজ করব তা এখানে উল্লেখ থাকবে। আমি সবকিছু বুঝিয়ে দেবো আপনাদেরকে, জাস্ট সেশন প্ল্যানটা মানে কি জিনিসটা এটা দেখানোর জন্য আমি একটা একটা মনে করেন সংক্ষিপ্তভাবে আপনাকে বলতেছি যে আমি এই যখন প্র্যাকটিক্যাল কাজ করব তখন আমার কি করতে হবে,
এবার ট্রেনি মনে করেন ম্যাম আপনাদেরকে প্র্যাকটিক্যাল কাজটা করানোর পরে আপনাদের বলেন না এবার আপনারা কাজটা করেন। এবার আপনারা যখন কাজটা করবেন তখন আপনাদের কতটুকু সময় দিবে, তখন আপনার কতটুকু সময় দিবে সেই ততটুকু সময় কিন্তু এখানে উল্লেখ থাকবে। এবার আপনারা যখন এই সময়টা নিবেন তখন আপনাদের কাছে কি কি থাকবে, সিবিএলএম থাকবে, পিপিই থাকবে, আপনারা পিপিই পরিধান করে থাকবেন, কম্পিউটার থাকবে, ইন্টারনেট কানেকশন থাকবে। তার মানে কি, মোট কথা আপনি যখন একটা সেশন প্ল্যান করবেন তখন ওই সেশনের পরিপূর্ণ একটা আলোচনা, পরিপূর্ণ একটা প্ল্যানিং আপনার ওই জায়গায় কি থাকবে, উল্লেখ থাকবে। এবার মনে করেন আপনাদের বলে না যে আমরা কালকে কিন্তু এই জিনিসটা শিখবো, কালকে আমরা কি শিখবো, ওই যে অ্যাক্সেস রিসোর্স ইউজিং ইন্টারনেট, ইন্টারনেট কিভাবে অ্যাক্সেস করে আমরা রিসোর্স ইউজ করব বা যেটাই হোক আমরা এটা পরের ক্লাসে শিখবো। আমরা এইভাবে বলি না, আমরা কালকে আমরা কিন্তু এটা শিখবো, আপনারা এটা পড়ে আসবেন, এটা বলি না আমরা। জি স্যার। বুঝতে জি পেরেছেন? স্যার। এবার সেশন প্ল্যানটা কি একটু ক্লিয়ার হয়েছে না? জি স্যার, এটা একটু ক্লিয়ার হয়েছে। আমাদের একটু প্রবলেম হইতেছে যে হোয়াটসঅ্যাপে এটা পুরোপুরি দেখা যাচ্ছে না, মানে ছোট আকারের স্ক্রিন তো। আচ্ছা, আমি ওই একটু ভিডিওটা দেখে নিন, ভিডিও করে আচ্ছা। দিচ্ছি তো, ভিডিওটা করে দেখে নিন। এবার দেখেন সিভিএলএম কি লেখা আছে, 7 নম্বরে সিভিএলএম লেখা আছে। সিভিএলএম লেখা আছে, সিভিএলএম কি আমরা সবাই তো জানি, এখানে সবাই জানে যে সিভিএলএম কাকে বলে, জি স্যার। বলেন তো। Competency based learning material স্যার। আচ্ছা, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এরকম কিছু স্যার। কি কথা বললেন এতদিন পরে, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড তো জি। সিএস, ও আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে সিভিএলএম। ও আচ্ছা, হ্যাঁ বুঝছি। যারা কথা বলতেছেন না তারা প্রয়োজনে বের হয়ে যান, কথা বলতে হবে তো। আচ্ছা, একটা সিভিএলএম এর ভিতরে কি কি থাকে তা এখানে সবকিছু উল্লেখ করা আছে। আপনারা পড়েছিলাম না যে সিভিএলএম এর কি পয়েন্ট কয়টা, সিভিএলএম এর কি পয়েন্ট কয়টা লেখা আছে না এখানে, ইনফরমেশন শিট, সেলফ শিট, অ্যান্সার কি, জব শিট, স্পেসিফিকেশন শিট। এটা আমরা গোল্ডেন রুলসে পড়েছি না? জি স্যার, পড়েছি। জি স্যার। আচ্ছা, পড়েছি আমরা। তার মানে সিভিএলএমটা কিন্তু এখানে আপনাদের গোল্ডেন রুলস থেকেই কমন পড়ে গেছে, এখানে আর সিভিএলএমটা বোঝানোর মতো কিছু নাই। সিভিএলএমটা কি একটা এটা হলো সেলফ বেসড লার্নিং ম্যাটেরিয়াল, যার মাধ্যমে একজন প্রশিক্ষণার্থী যখন ইচ্ছা তখন শিখতে পারে এবং নিজের অগ্রগতি যাচাই করতে পারে। এটাকেই কি বলে, সিভিএলএম বলে। এই সিভিএলএম এর ভিতরে ইনফরমেশন শিট উল্লেখ থাকে, সেলফ শিট উল্লেখ থাকে, অ্যান্সার কি উল্লেখ থাকে, জব শিট উল্লেখ থাকে, স্পেসিফিকেশন শিট উল্লেখ থাকে। তারপরে মনে করেন এভিডেন্স নাম্বার 8, ঠিক আছে? এভিডেন্স নাম্বার 8 এ কি লেখা আছে, পিয়ার ফিডব্যাক। পিয়ার ফিডব্যাক আসলে কি, পিয়ার বলতে কি বুঝেন, কেউ জানেন পিয়ার কাকে বলে? উম, আমাদের টেকনিক্যাল সাইটে স্যার দুইটা ডিভাইসে টেইনিকে, যদি কি জানি একটু ই করে এরকম একটা পিয়ার তো না, বোঝা যায়। টেইনিকে পিয়ার বলে, কি বলে, টেকনিকে পিয়ার পিয়ার। হইতেছে ভাই শোনেন, একত্রিত হয়ে টেইনি হতে পারে, কোনো সে একটা টেইনি কাজ হতে পারে, আপনার সহকর্মী হতে পারে, যে কেউ হতে পারে, ঠিক আছে? আপনার যে সহকর্মী থাকবে তাকেও পিয়ার বলে, ঠিক আছে? জি স্যার। তাহলে পিয়ার ফিডব্যাক অন ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটি, একটা অ্যাসেসমেন্টে বা একটা ট্রেনিংয়ে আপনার যে পিয়ার থাকবে, অর্থাৎ সহকর্মী হোক বা আপনার ট্রেনি হোক বা এসএসসি হোক, তাদের কাছ থেকে কোনো একটা ফিডব্যাক সম্পর্কে আপনার এখানে উল্লেখ করতে হবে, এটা বোঝানো হয়েছে। পার্সোনাল ইভ্যালুয়েশন ফর্ম, পার্সোনাল ইভ্যালুয়েশন ফর্ম কি 9 নম্বরে? পার্সোনাল ইভ্যালুয়েশন ফর্ম হলো নিজেকে নিজে মূল্যায়ন করা। মনে করেন আপনি আপনার ট্রেনিদেরকে প্রশিক্ষণ দেন, এখন কখনো কখনো আছে যে অ্যাজ এ ট্রেনার হিসেবে নিজেকেও নিজে মূল্যায়ন করতে হয় যে আসলে এই কাজটা আমি পারি কি না। তখন পার্সোনাল ইভ্যালুয়েশন ফর্মটা কিভাবে করে, প্রথমে প্রতিটা প্রশ্ন লেখা হয় বা প্রতিটা জিনিস ওই জায়গায় উল্লেখ করা হয়, উল্লেখ করার পরে বা লেখার পরে ওইটাকে আবার কি করতে হয়, টিকমার্ক দিতে হয়। প্রতিটা টিকমার্ক দিতে হয় যে আমি কি এটা পারি, যদি পারি টিকমার্ক, যদি না পারি তাহলে ক্রস, পারলে টিক, না পারলে ক্রস। তাহলে কি হচ্ছে, তাহলে মনে করেন একজনের নিজেকে নিজে ইভ্যালুয়েশন করা হয়ে যাচ্ছে যে আসলে আমার এখানে গ্যাপ আছে আর এখানে আমার কি করতে হবে, ইমপ্রুভ করতে হবে। তাহলে আপনার কিন্তু পার্সোনাল ইভ্যালুয়েশন এটা করা হয়ে গেল। সেলফ অ্যাসেসমেন্ট শিটের মতো স্যার। হ্যাঁ, সেলফ অ্যাসেসমেন্ট সিস্টেম মতো, গুড। হ্যাঁ, তারপরে মনে করেন প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান। প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান
এটা হলো, মনে করেন আপনি যে মনে করেন এই যে লেভেল 3 দিয়েছেন, লেভেল 3 দেওয়ার পরে এই যে লেভেল 4 এর একটা চিন্তা করলেন, এই যে চিন্তা করলেন এইটাই হলো প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান। মানে কি প্রফেশনাল স্কিলটা আপনি অ্যাচিভ করতে যাচ্ছেন। প্রফেশনাল স্কিল কোনটা? এসসিবিটি লেভেল 4, লেভেল 5, লেভেল 6, এই তিনটা হলো প্রফেশনাল লেভেল। এই প্রফেশনাল লেভেলটা আমরা কখন করি, কখন চিন্তা করি, যখন আমাদের টেকনিক্যাল কম্পিটেন্সি ডেভেলপমেন্ট, টেকনিক্যাল কোনো একটা লেভেল আমরা অ্যাচিভ করি, সেটা কম্পিউটার অপারেশন হতে পারে, আইটি সাপোর্ট হতে পারে, যে কোনো একটা স্কিল লেভেল যখন আমরা ওটা অ্যাচিভ করি, অ্যাচিভ করার পরে আমরা যখন ওই জায়গা থেকে কম্পিটেন্ট হই, তখন আমরা কি চিন্তা করি যে এবার আমার তো টেকনিক্যাল স্কিলটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে এবার আমি কি করি, এবার আমি প্রফেশনাল স্কিলটা আমি অ্যাচিভ করার চেষ্টা করি, যেরকম আপনারা চেষ্টা করছেন যে লেভেল 4টা এবার আমরা কি করতেছেন, চেষ্টা করতেছেন। এটাই হলো প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। তারপর জি স্যার। টেকনিক্যাল কম্পিটেন্সি জি ডেভেলপমেন্ট স্যার। প্ল্যান কোনটা? মনে করেন এই যে আপনি লেভেল 3 করেছেন, ওই যে কম্পিউটার অপারেশন করেছেন, কেউ হয়তো আইটি সাপোর্টে করেছেন। আপনি টেকনিক্যাল কম্পিটেন্সি ডেভেলপমেন্ট প্ল্যান কখন করবেন? মনে করেন আপনার কম্পিউটার অপারেশনের লেভেল 2 করা আছে, এখন আপনি মনে করতেছেন যে না, আমার তাহলে লেভেল 3টাও করা দরকার। আপনি লেভেল 3টা করলেন। এই যে লেভেল 3টা করার জন্য যে প্ল্যানিংটা করবেন, এই প্ল্যানিংটা হলো টেকনিক্যাল কম্পিটেন্সি ডেভেলপমেন্ট প্ল্যান। এর ভিতরে কি কি ইনক্লুড থাকে, কোথায় আপনি প্রশিক্ষণ নেবেন, কত টাকা খরচ হবে, যাতায়াতে আপনার মানে কি কি করবেন, আপনি কি অ্যাচিভ করবেন ওই জায়গা থেকে, আপনার নাম কি থাকবে, মানে সম্পূর্ণ বিষয়টা ওই জায়গায় উল্লেখ করা থাকবে। কত টাকা খরচ হবে, কি অ্যাচিভ করবেন, প্রতিষ্ঠানের নাম কি, ট্রেইনারের নাম কি। বুঝতে পেরেছেন আমার কথা? সম্পূর্ণ এই টেকনিক্যাল কম্পিটেন্সি অথবা প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যানের ভিতরে উল্লেখ। এক কথা হলো প্ল্যান মানে কি পরিকল্পনা করা। আপনি যখনই প্রফেশনাল স্কিলটা অ্যাচিভ করার প্ল্যান করবেন, এই প্ল্যান করতে গেলে আমরা আমাদের মস্তিষ্কের ভিতরে আমরা প্ল্যান করি যে আমাদের এত টাকা খরচ হবে, আমরা ঢাকায় যাব, আমাদের ঢাকায় ওই প্রতিষ্ঠানে যাব। কিন্তু আসলে এবার কি করতে হবে, ওই পরিকল্পনাটা আপনার খাতায় করতে হবে বা আপনার কম্পিউটারে করতে হবে। একটা ফর্ম থাকবে, ফর্মের ভিতরে ওই জায়গায় লিখতে হবে যে আমার প্রশিক্ষণটা কোথায় নেব আমি, প্রশিক্ষণটা প্রশিক্ষণটা ঢাকায় আমরা নিলাম। কোথায় নিব, মনে করেন আমরা ঢাকায় নিব, বা প্রশিক্ষণটা মনে করেন আমরা আহ, যে কোনো একটা জায়গায় নিব। আচ্ছা, আমি একটু পরে কল দিচ্ছি আপনাকে, ঠিক আছে? হ্যালো, গ্রুপ কল? জি স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে একটু পরে কল দিচ্ছি। হুম। আপনাদের বলি নেই, আপনাদের স্যার, বলি। বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পেরেছেন? তার মানে এই যে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান, আপনি তো সাধারণত এটা নিজের ভিতর থেকে করেন যে আমার ঢাকায় যেতে হবে, এত 2000 টাকা খরচ হবে, 700 মনে করেন, 1500, আর থাকা খাওয়া এভাবে খরচ হবে, আপনি এইভাবে চিন্তা করেন। তারপর আমি ঢাকার ওই পেন্সিল বক্সে মনে করেন আমি দিব, অথবা আমি বাকিরা টিএসসিতে একটা অ্যাসেসমেন্ট দিব, ঠিক আছে? তারপরে মনে করেন এই যে পরিকল্পনাটা, এই পরিকল্পনার একটা ফর্ম থাকবে, সেখানে আপনার উল্লেখ করতে হবে। ক্লিয়ার এই দুইটা? জি জি স্যার। সমস্যা আছে? 11 পর্যন্ত সমস্যা আছে কারো? না স্যার, এটা মোটা ক্লিয়ার। আচ্ছা, ভিডিও দেখলে আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা একটু এটুকু বুঝি। অ্যাসেসমেন্ট রিসোর্স চেকলিস্ট, এই যে 12 থেকে 21 পর্যন্ত, এটা কিন্তু কি প্ল্যান অ্যান্ড কন্ডাক্ট অ্যাসেসমেন্ট এভিডেন্স ডকুমেন্ট। এই 12 থেকে 21 পর্যন্ত একজন অ্যাসেসরের জন্য, একজন অ্যাসেসর পার্টের জন্য। আর এইটা হলো একজন ট্রেইনার পার্টের জন্য, এই 1 থেকে 11 পর্যন্ত। ক্লিয়ার সবার? জি স্যার, বুঝতে পারছি। 12 থেকে 21 পর্যন্ত এসেছে এসএসআর পার্টের জন্য। হ্যাঁ, অ্যাসেসর পার্টের জন্য। এবার দেখেন অ্যাসেসমেন্ট রিসোর্স চেকলিস্ট। রিসোর্স বলতে কি বুঝি আমরা? উপাদান বুঝি। অ্যাসেসমেন্ট মানে মূল্যায়ন, মূল্যায়নের উপাদানের চেকলিস্ট। আপনি কি করবেন, আপনি যখন মূল্যায়ন করতে যাবেন কোনো অ্যাসেসমেন্টে, তখন অবশ্যই আপনি যে দেখবেন যে আমার যে উপাদানগুলা বা ম্যাটেরিয়ালসগুলো এগুলো ঠিকঠাক আছে কিনা। যেরকম অ্যাসেসর হিসেবে বলে না যে আপনাদের কম্পিউটার কম, বা কম্পিউটার ঠিক মতো আছে কিনা, টেবিল ঠিক মতো আছে কিনা। এই যে পরিপূর্ণ একটা বিষয়, তাই সে কী করলো, পর্যবেক্ষণ করলো, সেফ এক্সিট আছে কিনা, ঠিক আছে? তারপরে মনে করেন খাবার পানির ব্যবস্থা আছে কিনা। সম্পূর্ণ যেই অ্যাসেসমেন্টে নেওয়ার জন্য যা যা প্রয়োজন হবে,
এগুলো যদি থাকে বা না থাকে, এগুলোর জন্য মনে করেন একটা রিসোর্স চেকলিস্ট তৈরি করলো যে একটা অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য কি কি আমার জিনিস প্রয়োজন, কি কি উপাদান, কি কি রিসোর্স ম্যাটেরিয়ালস আমার দরকার, তা এই অ্যাসেসমেন্ট রিসোর্স চেকলিস্টের ভিতরে উল্লেখ থাকে বা করতে হয় আমাদের। বুঝতে পেরেছি এটা? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। তারপরে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স। অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সটা আসলে কি? অ্যাসেসমেন্ট কোন জায়গা থেকে নেওয়া হবে, কোন জায়গা থেকে নেওয়া হবে বলতে কোন জায়গা থেকে রিটেন কোশ্চেন করা হবে, কোন জায়গা থেকে প্র্যাকটিক্যাল প্রশ্ন করা হবে, কোন জায়গা থেকে ওরাল কোশ্চেন করা হবে, তা অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সে উল্লেখ করা থাকে। অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সটা হলো, আমি আবারও রিপিট করতেছি, যে একটা অ্যাসেসমেন্টে একটা ওরাল কোশ্চেন বা একটা রিটেন টেস্ট বা ডেমনস্ট্রেশন কোন জায়গা থেকে, কোন কোন ইউনিট থেকে, কোন কোন অধ্যায় থেকে, যদি বলেন কোন কোন অধ্যায় থেকে হোক, কোন কোন ইউনিট থেকে, কোন কোন এলিমেন্ট থেকে, কোন কোন পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে নেওয়া হবে তা উল্লেখ থাকে। মনে করেন কোনো কোনো পারফরমেন্স সব, মনে করেন আপনি যখন রিটেন টেস্ট দেন তখন কি পুরো বই থেকে কি আপনার রিটেন টেস্ট মানে লিখিত পরীক্ষা হয়? মানে পুরো না বই স্যার, ধরে কি আপনাকে দেয়, নাকি পুরো বইয়ের আংশিক আংশিক কিছু কিছু জায়গা থেকে মিলে আপনাকে কোশ্চেন করে? আংশিক কিছু জায়গা নিয়ে আংশিক। কোশ্চেন করা তো হয়। এই যে মনে করেন কোন কোন জায়গা থেকে আপনার রিটেন প্রশ্ন করা হবে, কোন কোন জায়গা থেকে আপনার প্র্যাকটিক্যাল প্রশ্ন বানানো হবে, কোন কোন জায়গা থেকে আপনার ওরাল কোশ্চেন মানে কি মৌখিক প্রশ্ন করা হবে, তা এই অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সে উল্লেখ করা থাকে বা আমাদের উল্লেখ করতে হয়। ক্লিয়ার সবার? স্যার জি এইটাই স্যার। আমার পেশাই এলাইছিল অ্যাসেসমেন্টের সময়। আচ্ছা, এটাই, এটা বুঝতে হবে, বুঝলেন? তাহলে আশা করি সমস্যা হবে না। সমস্যা হচ্ছে আপনাদের বুঝতে? না স্যার, এখনো সমস্যা হচ্ছে। না স্যার, সমস্যা হচ্ছে না। আরেকবার যদি আমরা যখন করবো তখন বুঝতে পারবো সমস্যাটা আপনারা তো কোথায় কোথায় আছে। এইটা জাস্ট এখন প্রথম, এইটা আমরা অনেকবারই রিভিউ করব, আস্তে আস্তে হয়ে যাবে। আর আমরা জাস্ট এটা কি করতেছি, আমরা আগে কোর্সটা মুখস্থ করব। মুখস্থ করার আগে যদি আমরা জিনিসটা বুঝি কোথায় কোনটা কেন ব্যবহার করি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। এরপর তো আমরা প্র্যাকটিক্যাল সেশনে চলে যাব, যে কোনটা কিভাবে করতে হয়, কেন করব, সেটা আমরা পরে দেখে নিলে আমাদের আপনাদের জন্য আরো সুবিধা হবে। সেলফ অ্যাসেসমেন্ট শিটটা আসলে কি? ওই যখন আমরা কম্পিটেন্সি মানে আমরা স্কিল লেভেল করতে চাই, স্কিল লেভেলে যখন আমাদের অ্যাসেসর কিছু কথা বলার পর আমাদের কাছে কিছু ওই যে কাগজ দেয়, তখন আমাদের কিছু পূরণ করতে হয় না? তখন বলে যে এখানে সবগুলো টিক মার্ক দিতে হবে, একটাও যদি আপনি মনে করেন নোতে দেন তাহলে কিন্তু আজকে অ্যাসেসমেন্টে বসতে পারবেন না। মনে আছে? জি স্যার, এটা মনে জি আছে। স্যার। এটা জি স্যার। এটা কিন্তু বলেছিল। ওই যে আপনি যে সবগুলোতে ইয়েস ঘরেতে টিক দিয়েছিলেন তখন হলো সেলফ অ্যাসেসমেন্ট শিট। তার মানে আপনি সব পারেন, সব পারেন। ঠিক আছে? আপনি জি আগে থেকে কি জি করছেন? স্যার। সব পারেন। ওই যে টিক মার্ক দিয়েছেন, ইয়েস তার মানে কি? ইয়েস এর নিচে টিক মার্ক তার মানে কি ওটা আমি পারি। তার লাস্টে যে সিগনেচার করছেন যে আমি সব পারি। এই যে সেলফ অ্যাসেসমেন্ট শিট। জি বুঝতে পেরেছেন? এটা জি সেলফ অ্যাসেসমেন্ট শিট। অ্যাটেন্ডেন্স শিট উইথ রেজিস্ট্রেশন নাম্বার। ওই যে ওই যে আপনাদের অ্যাসেসমেন্ট চলাকালীন ওই যে আপনাদের কাছে একটা রেজিস্ট্রেশন কার্ড দিয়েছে, তারপরে আপনাদের অ্যাটেন্ডেন্স শিট দিয়েছে, দিয়েছে না? জি স্যার, জি স্বাক্ষর স্যার। দেওয়ার জন্য দিয়েছে। দিয়েছিল না? এটা জি রেজিস্ট্রেশন শিটও জি স্যার। দিয়েছিল, আবার আপনাদের অ্যাটেন্ডেন্স শিটও দিয়েছিল। ওইটাই কিন্তু আপনাদের কম্পিটেন্ট নট ইয়েট কিন্তু সবার একটা সামারি লেখা ছিল। বুঝতে পেরেছি? অ্যাটেন্ডেন্স শিট কি জি। বা রেজিস্ট্রেশন নাম্বার বা শিট কাকে বলে এটা তো আমরা সবাই জানি। জানি না এমন কেউ আছে এখানে? না স্যার জানি। জানি স্যার। আচ্ছা, এবার দেখেন এখানে লেখা আছে কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট এগ্রিমেন্ট ফর্ম। যখন ওই অ্যাসেসর আমাদের সামনে আসে তখন আপনাদেরকে প্রশ্ন করেছিল না যে আজকে আপনারা কিসের জন্য এসেছেন, আপনারা আজকে কোন কোন জি ইউনিট স্যার। থেকে অ্যাসেসমেন্ট দিবেন, তারপরে মনে করেন কোন কোয়ালিফিকেশন অর্জন করবেন, এটা একটা প্রজেক্ট বেস অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্টে মনে করেন আপনি যদি আপনাদের কোনো কারো কোনো সমস্যা আছে কিনা, এটা বলেছিল না আপনাদেরকে? জি স্যার, কার জি কোনো স্যার, বলা পার্সোনাল হয়েছে। নিড। তারপরে কারো কোনো স্পেশাল নিড থাকলে বলেছিল? জি জি স্যার। জি এই যে মনে করেন এখানে যে ৬টা পয়েন্ট আপনাকে বলেছিল, এই পয়েন্টটাই হলো এগ্রিমেন্ট ফর্ম। এই এগ্রিমেন্ট ফর্মে আপনি টিক মার্ক করতেছেন যে আপনাকে প্রথমে বলা হলো যে আসলে কি আজকে কোন লেভেলের অ্যাসেসমেন্ট হবে, কিভাবে কিভাবে অ্যাসেসমেন্ট হবে, এটা প্রজেক্ট বেস অ্যাসেসমেন্ট, প্রথমে ওয়ার্ড, প্রথমে
রিটেন টেস্ট, ডেমনস্ট্রেশন, ওরাল কোশ্চেনিং করা হবে, তারপর ফিডব্যাক দেওয়া হবে। এই যে পুরো প্রসেসটা আপনাকে জানানো হয়েছে। তারপরে কোন কোয়ালিফিকেশন অর্জন করবেন, তারপরে আপনার আপনার কি কোনো ধরনের শারীরিক সমস্যা আছে কিনা, বা আপনি অসুস্থ আছেন কিনা, বা আপনার যে আপিল প্রসেসটা, আপনি কোনো ডিসিশনের এগেইনস্টে কিভাবে আপিল করতে পারবেন, সম্পূর্ণ বিষয়টা আপনাকে জানানোর পরে আপনি তো ওই জায়গায় সিগনেচার করেছেন না? এই যে সিগনেচার করলেন, সে যে আপনাকে পুরো এগ্রিমেন্টটা পড়া শোনালো, এইটাই হলো আপনার কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট এগ্রিমেন্ট ফর্ম। বুঝতে পেরেছি আমরা? জি স্যার, বুঝতে পারছি। এবার দেখেন এখানে জি লেখা স্যার। আছে রিটেন কোশ্চেন উইথ অ্যান্সার কি। ওই যে আপনাদেরকে রিটেন কোশ্চেন দেয় না, রিটেন কোশ্চেন দিয়েছিল তো, আপনারা রিটেন জি অ্যাসেসমেন্ট দিয়েছিলেন। আর উইথ অ্যান্সার কি জি বলতে স্যার। কি বোঝানো হয়েছে? ওই অ্যান্সার কিটা বোর্ড থেকে একজন অ্যাসেসরকে দিয়ে রাখে, সেই অ্যান্সার দেখে দেখে কি করে আপনাদের আপনাদের অ্যান্সারটা কি করে কম্পেয়ার করে, মিলায়। সঠিক আসছে নাকি সেটা মিলাই। হ্যাঁ, মিলাই। কিন্তু অ্যান্সার কিটা আপনাদেরকে দেয় না, এটা অ্যাসেসরের কাছে থাকে। জব শিট এন্ড জি স্পেসিফিকেশন শিট। জব শিটও তো আপনারা চিনেন, ওই যে মনে করেন যে পাওয়ার পয়েন্ট বা ওয়ার্ডের কাজটা করেছেন, ওইটা তো জব শিট। ওই জব শিটের ভিতরে স্পেসিফিকেশন শিট থাকে, তাই না? জি তারপরে অবজারভেশন বা ডেমনস্ট্রেশন চেকলিস্ট। অবজারভেশন বা ডেমনস্ট্রেশন চেকলিস্ট আসলে কি, এটা অনেক অ্যাসেসররা একটু অন্যভাবে করে। সেটা হলো, মনে করেন আপনি যখন প্র্যাকটিক্যাল কাজ করেন, তখন প্র্যাকটিক্যাল কাজের ভিতরে আপনার কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিলটা যাচাই করে। অনেক সময় প্রশ্ন করে যে আপনার মাউসটা নষ্ট হয়ে গেছে, বা আপনি এখন কিভাবে আপনার কম্পিউটার ইউজ করবেন, বা আপনার মনে করেন আপনার নষ্ট হয়ে গেছে, যে আপনার কিবোর্ড নষ্ট হয়ে গেছে, আপনি কিভাবে ওইটা করবেন, আপনি কাজ কন্টিনিউ করে যাবেন। তারপরে মনে করেন অবজারভেশন চেকলিস্টে আপনি ঠিকভাবে কাজ করতেছেন কিনা। অবজারভেশন বলতে কি বোঝায়? পর্যবেক্ষণ করা বোঝায়। আপনি ঠিকভাবে কাজটা করতেছেন কিনা, নিজে কাজটা করতেছেন কিনা, এটা সে কি করলো, অবজারভেশন চেকলিস্টে আপনি প্র্যাকটিক্যাল কাজ করার সময় সে টিক মার্ক দিয়ে দিল যে আসলে আপনি নিজেই কাজটা করেছেন, অন্য কেউ কাজটা করতে সাহায্য করি নাই, আপনি অথেন্টিকভাবে কাজটা করেছেন। এই যে মনে করেন অথেন্টিসিটিটা সে নিশ্চিত করার জন্য অবজারভেশন চেকলিস্ট সে কি করলো, টিক মার্ক দিল। এর মাধ্যমে কি হলো, এর মাধ্যমে যে আপনিই কাজটা করেছেন তা প্রমাণ হিসেবে থাকলো। এবং মনে করেন যখন সে মূল্যায়ন করবে, তখন সে এটা মাথায় রাখতে পারবে যে না, আপনার সাথে কোনো ধরনের মনে করেন সমস্যা ক্রিয়েট হয় নাই, বা আপনি কোনো সমস্যা ক্রিয়েট করেন নাই, আপনি সুন্দরভাবে কাজটা করেছেন, কোনো নকল করেন নাই। এটা মনে করেন সে টিকমার্ক দিয়ে রাখলো। বুঝতে পেরেছেন? আর আপনি যখন নকল করবেন, বা কেউ আপনাকে এক্সট্রা সাপোর্ট দিবে, সাহায্য করবে, তখন কিন্তু সে অবজারভেশন লিস্টে অনেক সময় কি করে, মার্কিং করে রাখে যে আপনি এই সমস্যাটা করেছেন। পরে যখন আপনাকে জাজমেন্ট করে, তখন আপনি এটার উপরে বেস করে আপনার কখনো রেজাল্ট খারাপ হয়, কখনো ভালো হয়। জি স্যার, বুঝতে পারছি। ওরাল কোশ্চেন চেকলিস্ট আসলে কি? ওই যে ওরাল কোশ্চেন যেখান থেকে আপনাকে করা হয়, সেটা হলো ওরাল কোশ্চেন। ওইটার অ্যান্সার কিটাও কি থাকে, ওরাল কোশ্চেনের সাথেই দেওয়া থাকে। তারপরে কম্পিটিটিভ অ্যাসেসমেন্ট রেজাল্ট সামারি। ওই যে আপনারা যে কার্ডসটা আপনারা পান, মানে ওই অ্যাসেসমেন্টের ওই দিনে যে আপনাদের কার্ডসটা দিয়েছিল না, কার্ডস বলি আমরা, ওইটা কম্পিটিটিভ অ্যাসেসমেন্ট রেজাল্ট সামারি, কার্ডস। বুঝতে পেরেছি? কার্ডসের ফুল ফর্ম কি? জি জি অবশ্যই মনে রাখবেন, কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট রেজাল্ট সামারি, এটা হলো কার্ডস। আমরা এটা কখন পাই? যখন আমরা পুরো অ্যাসেসমেন্ট শেষ হওয়ার পরে, যখন সে ডিসিশন নেয়, সে যখন কম্পিটেন্ট বা নট ইয়েট করে আমাদেরকে একটা রেজাল্ট সামারি আমাদের হাতে তুলে দেয়, ওই যে রেজাল্ট সামারি, ওইটা হলো কার্ডস। আচ্ছা, এই 21টা সবাই কি বুঝতে পেরেছেন? কারো কোনো সমস্যা আছে? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। সমস্যা আছে কারো এইটুকু? স্যার, আবার না, যখন স্যার। আমরা এটা করব, তখন ওইটা সমস্যাটা একটু বেশি বুঝতে পারবো যে হ্যাঁ, এখানে সমস্যা আছে। এটা কালকে হ্যাঁ। জানাতে পারবো আচ্ছা, সঠিকভাবে। তাহলে এই 21টা এভিডেন্স কালকে আমাকে টুটস্থ ভাবে দিবেন। আমি আপনাকে জিজ্ঞাসা করব যে 9 নাম্বার এভিডেন্সের নাম কি? 9 নাম্বার এভিডেন্সটা আপনি আমাকে বলে দিলেন। 9 নাম্বার এভিডেন্সটার নাম বলে দিলেন পার্সোনাল ইভ্যালুয়েশন ফর্ম। এখন আমি আপনার কাছে জিজ্ঞাসা করলাম, পার্সোনাল ইভ্যালুয়েশন ফর্ম বলতে কি বোঝেন? আমাকে বলতে হবে। আবার এমনও জিজ্ঞাসা করতে পারি যে আমাকে 21টা এভিডেন্স একদম মানে একদম বলেন, মানে ইনস্ট্যান্ট বলেন। আপনি যদি ওই ধীরে ধীরে বলেন তাহলে হবে না, কিন্তু বলবেন আর শেষ করবেন। এখানে আপনি যদি মুখস্থ করেন দ্রুত হয়ে যাবে। এই স্যার, এটা কালকে কি ক্লাস সিরিয়াল বাই রাখতে হবে আমাদের? আপনার কালকে না, আপনাদের এই ক্লাস হবে রবিবার, মাঝখানে একটা দিন গ্যাপ পড়বে।
আপনারা গ্যাপ থাকবে, তো সেক্ষেত্রে আপনারা এই 21টা এভিডেন্স ঠুটস্থ করবেন। সিরিয়াল ভাবে না, সমস্যা নেই, সিরিয়াল ভাবে হলে ভালো হয়, কারণ কি এখানে তো সিরিয়াল মেনটেন করে প্রতিটা আপনার সাজাতে হবে, তো আপনার সিরিয়াল মেনটেন করলে সব থেকে বেশি ভালো হয়। আর যদি মনে করেন যে সিরিয়াল মেনটেন হচ্ছে না, তো কয়েকবার সিরিয়াল মেনটেন ছাড়া পড়বেন, তারপরে সিরিয়াল করার চেষ্টা করবেন, তাহলে সহজে হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে কারো সমস্যা আছে এটুকু আর?